নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি যেখান থেকে এসেছে সে মানুষটির নাম হলো পরিতোষ মালাকার। ঘটনাটি এসছে সুন্দরবন থেকে। আজকে যে ঘটনাটি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হলো পরিতোষ মালাকার কিভাবে সেই ভয়ানক রাত থেকে অর্থাৎ ভয়ানক সেই পরিস্থিতি থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে আনতে পেরেছেন সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তোমরাও থাকো ঘটনায়। আজ বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনাতে। পরিতোষ মালাকার যেভাবে ঘটনাটি উল্লেখ করেছেন আমি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপনা করছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 1 বছর আগে। অনলাইনে একটা প্যান্টের অর্ডার করেছিলাম। অর্ডার করার 3 দিনের মধ্যেই খাগড়াছড়ি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বিকেল 4টের দিকে একজন ভদ্রলোক আমাকে গভীর কণ্ঠে কল করে জানালো, দাদা আপনার পণ্য চলে এসেছে। শুনেই অফিসের কাজ শেষ করে নিজের মোটর বাইক নিয়ে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় আনুমানিক 19 কিমি হবে। সেই সময় অক্টোবর মাস চলছিল। বিকেল 5টার পরেই অন্ধকার নেমে আসতো চারপাশে। যাই হোক, বাইক ধীরে সুস্থে চালিয়ে খাগড়াছড়ি পৌঁছাতে 5:40 বেজে গেল। শাপলা চত্বরে একটু পরেই কৃষি ব্যাংকের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে দেখি বেশ ভালোই ভিড়। উপজাতি এক মেয়ে আমার আগমনের কারণ বলতেই তিনি একটার পর হলুদ প্যাকেট সরিয়ে আমার প্যাকেটটা খুঁজতে লাগলেন। পণ্য হাতে পেয়ে আরও 20 মিনিট চলে গেল। ঠিক 6টায় পণ্য হাতে পেয়ে বাইক স্টার্ট দিয়ে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার দিকে রওনা দিলাম। এমনিতে বিকেল 5টার পর সেখানে অন্ধকার হয়ে যায়। তারপরে সেদিন হঠাৎই আকাশ মেঘলা থাকায় চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল। বাইকের আলো যতটুকু হয় তাতে যেন অন্ধকার কাটতে চাইছিল না কিছুতেই। যথারীতি সাবধানে বাইক চালাতে লাগলাম। 0 মাইলের পর থেকে আলুটিলা পর্যন্ত পুরো রাস্তাটাই পাহাড়ের ঢালের উপরের দিকে উঠতে হয়। এমনিতে পাহাড়ি রাস্তায় যানবাহন একটু কমই থাকে। মাঝে মধ্যে লোকাল ভাড়া বাইকগুলো সাঁই সাঁই করে আমাকে যেন ফেলে চলে যাচ্ছিল। ওরা তো মনে হয় পাহাড়ি রাস্তার বাইক চালিয়ে অভ্যস্ত, তাই হবে। তবে চুমুই নামক জায়গায় আসার পর আমার বাইকটা আচমকাই কেমন যেন বন্ধ হয়ে গেল। বাইক বন্ধ হবার সাথে সাথেই আমার ভেতরটা একটা ভয় কাজ করতে লাগলো। অনেকবার বাইক স্টার্ট দেবার চেষ্টাও করি, কিন্তু কিছুতেই বাইক যেন স্টার্ট নিচ্ছিল না। ব্যর্থ হয়ে গেলাম বারবার। অবাক কাণ্ড, আশেপাশে তাকিয়ে দেখি অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। বাইকের ইন্ডিকেটর জ্বালিয়ে অন্য যানবাহনের অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ ধরে। আমার ডান পাশে উঁচু পাহাড় আর বাম পাশে ছিল বিশাল বড় খাদ। ভয়ে ভয়ে প্রায় 20 মিনিট কাটিয়ে দেবার পরেও কোনো মানুষ কিংবা যানবাহনের দেখা পেলাম না বিন্দু মাত্র। পকেট থেকে মোবাইল বের করে অফিসের হিসাব রক্ষককে কল করতে গিয়ে দেখি মোবাইলটাও আশ্চর্যজনকভাবে বন্ধ হয়ে আসছে। তখনও 65% চার্জ দেখেছিলাম।
তাও কেন মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছিল কিছুতেই বুঝতে পারছিলাম না। যতবার বন্ধ করে অন করি ততবারই মোবাইলটা যেন বন্ধ হয়ে গেল। ভয়ে কেমন যেন গলাটা শুকিয়ে আসতে লাগলো। বাতাস বইতে শুরু করলো স করে। ভয় ও শীতে আমার শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো সেই স্পটেই। হঠাৎ খেয়াল করলাম অত্যন্ত মিহি সুরে কেউ একজন ডান পাশের পাহাড়ের উপর থেকে হঠাৎই আমার নাম ধরে আচমকা ডাক দিচ্ছে। মিহি সুরে বলছি, পরিতোষ। আচ্ছা, চাকরি সূত্রে আমার খাগড়াছড়ি জেলায় আসা। এখানে আমাকে কারোর তো চেনার কথা নয় যে ওই অন্ধকারে আমাকে নাম ধরে ডাকবে। ভয়ে আমার গায়ের সমস্ত লোম যেন দাঁড়িয়ে গেল। ঠিক তার কিছুক্ষণ পর আবারও মিহি সুরে পাহাড়ের ওপর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল, পরিতোষ। এবারের ডাকটা আগের থেকেও স্পষ্ট, কিন্তু কাঁপা কাঁপা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, কে কে ওখানে? আমার নাম জানলেন কিভাবে? আমি কি আপনাকে চিনি? আমার কথার উত্তরে খিলখিল করে একটা হাসির আওয়াজ ভেসে আসলো পাহাড়ের অপর থেকে। হাসির আওয়াজটা শেষ হতেই আবারও কাঁপা কাঁপা কণ্ঠস্বরে মিহি গলায় পরিতোষ বলে কে যেন ডাক দিল। এই বলতেই তার ঠিক কিছুক্ষণ পরে মনে হলো এবার পাহাড়ের উপর থেকে নয়, আমার পিছন থেকে আসলো আওয়াজটা। ভয়ে আমার শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল মনে হলো। চিৎকার করে সাহায্য চাইতে লক্ষ্য করলাম গলা দিয়ে কোনো শব্দই যেন বের হচ্ছিল না। হঠাৎ আচমকা ডান কাঁধের উপর ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করলাম। জড় বস্তুর মতো নড়াচড়া করা সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম মনে হলো। ডান কাঁধের উপর বাম কাঁধ ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। যথারীতি বাইকের মায়া ত্যাগ করে দৌড়ে দিতে চেষ্টা করলাম, কিন্তু পা দুটো যেন কেউ সুপার গ্লু আঠা দিয়ে রাস্তার সাথে লাগিয়ে দিয়েছিল মনে হলো। ঠান্ডা দু হাতে স্পর্শ কাঁধ বেরিয়ে এবার গলায় অনুভব করলাম যেন মনে হয়েছিল হাত দুটো আমার গলা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। দম বন্ধ হয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে গিয়েছিল। শেষ বারের মতো নিজের সন্তানের চোখের সামনে ভেসে উঠল যেন মনে হলো প্রিয় মুখটা আর দেখতে পাবো না। ভাবতেই চোখ দিয়ে অঝরে জল চলে আসলো। হঠাৎই নিজের মধ্যে আচমকা সাহস চলে আসলো। ওপরওয়ালার নাম নিয়ে খুব জোরে একটা ঝাটকা মারলাম। ঠান্ডা দুটো হাত গলা থেকে যেন ছুটে গেল। বাইক দ্রুত স্টার্ট দিলাম। প্রথমে চেষ্টা করতেই বাইক স্টার্ট হয়ে গেল। গিয়ার ফেলানো ছিল আগেই বাইকে। দ্রুত টান দিলাম সামনের থেকে। পিছন থেকে ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে এলো, এবারের মতো বেঁচে গেলি। শব্দটা কানে ভেসে এসে বাতাসের সাথে যেন মিশিয়ে গেল। এই ভয়ঙ্কর ওই রাতটা আজও আমার মনে পড়লে আমার গা
যেন শিউরে ওঠে। শেষবারের মতন পৃথিবীতে বেঁচে গেলাম। নিজের প্রাণটুকু নিয়ে যে ফিরে আসতে পেরেছি, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি যদি অর্থাৎ এপিসোডটি যদি ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রাইব, একটি লাইক করে দিও চ্যানেলটিকে। তোমরা এভাবে আমাদের পাশে থাকো, গল্প শোনো। কেমন গল্প শুনতে চাও সেটা কমেন্টে জানাতে পারো। ঘটনাটি ভালো লাগলেও সেটাও জানাতে পারো, ঘটনাটি খারাপ লাগলেও জানাতে পারো। তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। আর আমি ততক্ষণে ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।